আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে নিজ নির্বাচনী আসনে ভোটের প্রচারে তারেক রহমান। ভাসানটেকের জনসভায় বিপুল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি। উত্তরের 4 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল। ব্যয় সামলাতে চাপে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীতে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-তে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাসানটেকে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের সমর্থনে স্থানীয় বিআরপি মাঠে হচ্ছে এই জনসভা। দুপুর থেকে সেখানে জড়ো হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা। তারেক রহমানের বক্তব্য শুনতে সেখানে আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। সন্ধ্যা 6:30টার কিছু আগে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের প্রতি। তারেক রহমানের নির্বাচনী এই জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কর্মী সমর্থকদের আশা, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তারেক রহমান। বৃহস্পতিবার 7 জেলায় সমাবেশ শেষে ভোরে রাজধানীতে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সংশয় প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসব মুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ বিপুল জয় হবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরে হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। সুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন।
ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচন্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। এছাড়া রাজধানীর প্রতিটি আসনে সকাল থেকে প্রচারে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। 100 থেকে 147% বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়েই দুশ্চিন্তা। অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই। প্রশ্ন হচ্ছে কোন উৎস থেকে আসবে বাড়তি 1,06,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বেতন ভাতা খাতে বিশাল ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে 8টি। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায় রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 15 লাখ, পেনশনভোগীর সংখ্যা 9 লাখ। দেশের অবস্থায় সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার যারা তরুণ আছে, যুবক আছে, যারা তরুণ সমাজের যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক, বহু লক্ষ লক্ষ এরকম আছে যারা কর্মহীন অবস্থায় আছে। এই যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে, এই মানুষগুলোর মাঝে থেকেও কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার, সেটি ছেলে হোক মেয়ে হোক সবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই।